ফ্যানটা কমাই দেবেন নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকদিন পরে আপনাদের গ্রুপে লাইভ ক্লাস নিতেছি। যারা আগে থেকে আছেন তারা তো সব কিছু জানেনি, যারা নতুন আছেন তাদেরকে ওয়েলকাম। আমরা আজকে ত্রিকোণমিতির ক্লাসটা নিব। এটা আমরা যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগে সেইভাবে নিব। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আপনারা ত্রিকোণমিতির যে প্রশ্নগুলো আসে এগুলো যেন পারেন। প্রাইমারিতে হোক বা নিবন্ধনে হোক বা এমনিতে অনেক পরীক্ষা আছে ত্রিকোণমিতির ছোটখাটো দু একটা প্রশ্ন আসে, তো এইটা আমরা ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমাদের আজকে লাইট এবং সেটআপ সব সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। প্রাইমারি ব্যাচকে ভুলে যায় নাই ভাই। তো প্রাইমারি ব্যাচের তো আসলে ক্লাস মোটামুটি নেওয়া হয়ে গেছে। আপনাদের আরো সলভ ক্লাস এবং যে দুই একটা ক্লাস বাকি আছে এগুলো নিয়ে নিব। আসলে পরীক্ষার কোনো খোঁজ নাই, তো এই জন্য আমার খোঁজ ছিল না। মোটামুটি ক্লাসগুলো তো আমরা নিয়ে নিছি। হ্যাঁ, এখন যে দুই একটা বাকি আছে বা এক্সট্রা ক্লাস নেওয়ার কথা ছিল ওগুলা নিতেছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা শুরু করতে পারি। হ্যাঁ, ত্রিকোণমিতিতে কি কারো সমস্যা আছে নাকি কারো সমস্যা নাই এই টপিকটাতে? আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এই ক্লাসটা বিসিএস এর জন্য সহ সব পরীক্ষার জন্য যেন কাজে লাগে সেইভাবে নিব আর। তো ত্রিকোণমিতিতে আপনারা জানেন যে প্রথমে কিছু সূত্র আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। সেই সূত্রগুলো আমরা যে শীট দিছি সেই শীটে আপনারা দেখে নেবেন। সাইন ইকুয়াল টু 1/cosec, cosec ইকুয়াল টু 1/sin, এই টাইপের যে সূত্রগুলো আছে। তো আমরা সরাসরি অঙ্ক শুরু করবো আর কি। অঙ্ক শুরু করলে বাকি কথাগুলো চলে আসবে। ঠিক আছে, ওই মানের চিত্রটা নিছেন? ওই মানের চিত্রটা একটু দেখেন। তো ত্রিকোণমিতির প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে আমাদের এই মানের যে চিত্রটা দেখতেছেন, পিডিএফ গ্রুপে দেওয়া হয়েছে এবং পিডিএফ এর গুগল ড্রাইভ লিঙ্কও দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, তাহলে আপনারা এই চিত্রটা দেখেন একটু। এই চিত্রটার মানগুলো আসলে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ মানগুলোর উপর ভিত্তি করেই পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন সমাধান করতে হবে। কোনটা মান দিচ্ছেন? না, আপনার তো ওইটা দেখতে পারেন। আপনি বলছেন সাইন 40 ডিগ্রি 30 ডিগ্রি এগুলা না, ওইটাও না। কি বুঝেন? হ্যাঁ, এটা ওকে, ঠিক আছে। এই মানগুলো একটু দেখে নেন। এই মানগুলো সবগুলো সিরিয়াসলি মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? তবে বেসিক কিছু মান মনে রাখতে হবে। ডান পাশে দেন, ডান পাশে বলে দেন। হ্যাঁ, এইটা তো না। আপনি বুঝতেছেন না কেন? নিচে নামান। 45 ডিগ্রি 30 এইটা এটা, হ্যাঁ 30 ডিগ্রি 45 ডিগ্রি এটা দেখি। হ্যাঁ, এখন আসছে। ওইটা ছোট হয়ে গেছে মামা, আর বড় করে দেন, বড় করে দেন, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাসকি আলী আলহামদুলিল্লাহ ভালো আছি। মীর জুবাইর আহমেদ বলতেছেন স্যার মনে রাখার কোনো টেকনিক আছে? টেকনিক তো ফেসবুকে ইউটিউবে বারবার ঘুরে বেড়ায়, ওই যে 5 আঙ্গুলের টেকনিক আছে, কিন্তু ওই টেকনিকের ব্যাখ্যা শুনতে শুনতে আপনার ভুলে যাবেন। এত টেকনিকের দরকার নাই, আমি 2-3টা বলতেছি, এইটা মান মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সেটা হচ্ছে যে এইখানে সাধারণত মান কোনগুলো লাগে আপনারা অঙ্ক করতে ধরলেই আপনারা বুঝবেন
এদের সবগুলো মানের দরকার নাই। সাইন 30 আর সাইন 60 এর সাথে টেন 30 আর টেন 60 এই দুটা করে 4টা মান, এগুলো মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, কেন হবে কিভাবে হবে আমরা আপনাদের দেখাই দিব এখন। ওকে, আসি তাহলে 1 নম্বরটা দেখেন, টেন এ সমান সমান 1 হলে এ এর মান কত ডিগ্রি? অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে এই টেন এ দেওয়া আছে না। আচ্ছা, এই 1 এর পরিবর্তে লেখা যাবে, দেখেন 1045 ডিগ্রির মান 1, এই 1 এর পরিবর্তে লেখা যাবে 1045 ডিগ্রি। তাহলে 10 দুই পাশ থেকে বাদ দিলে এ এর মান হচ্ছে 45 ডিগ্রি। একইভাবে পরের প্রশ্নটা 2 নম্বর, ঠিক আছে। এই ভাই ফোনটা নিয়ে যান, আপনি ফোনটা রিসিভ করেন। ঋদু দাস, হ্যাঁ ভালো আছি। সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? আচ্ছা, আমরা কিন্তু ওই যে শুরুর দিকে বেসিক কিছু প্রশ্ন করবো, আর শেষের দিকে আস্তে আস্তে ওই যে খুঁটি ভাঙ্গার প্রশ্নগুলা বা মিনারের উচ্চতা বা নদীর যে প্রশস্ততা এবং রিটেন টাইপের কিছু প্রশ্ন এগুলো করে দিব, কিন্তু ধাপে ধাপে আমরা আগাচ্ছি। ঠিক আছে, মাগরিবের আগ পর্যন্ত ক্লাসটা চলমান থাকবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? 2 নম্বর প্রশ্নটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা আছে, তাহলে এই থিটা দুটা এক পাশে নিয়ে আসলে, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে সাইন থিটা ডিভাইডেড কস থিটা ইকুয়াল টু 1। এই সাইন থিটার কস থিটার পরিবর্তে লেখা যায় টেন থিটা ইকুয়াল টু 1। 1 এর পরিবর্তে লেখা যায় 1045 ডিগ্রি। তাহলে থিটা 10 দুই পাশ থেকে বাদ দিলে থিটা এর মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটারও অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। ওকে, আর বেশ কিছু সূত্র আছে, যে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, এই ধরনের যে কথাগুলো আছে, যে সাগরে লবণ অনেক, এগুলো আপনাদের তোতা পাখির মতো মুখস্থ করা আমার কাজ না। আমি পিডিএফ দিয়ে দিয়েছি, আপনারা অনেকখানি শুনছেন, ওগুলা নিজে থেকে পড়ে নেবেন। ঠিক আছে, ওগুলা পড়ে নিয়ে অ্যাপ্লাই কোথায় করবেন সেই অ্যাপ্লাইটা আমরা একটু দেখবো। 3 নম্বর প্রশ্নটা দেখেন, তিন নম্বর প্রশ্ন বলতেছে যে সাইন থিটা ইকুয়াল টু 5/13 হলে কসেক থিটা এর মান কত? ঠিক আছে, সাইনের সাথে কসেকের রিলেশনটা কি আমরা জানি, সাইন থিটা ইকুয়াল টু 1/cosec। তাহলে ওইখান থেকে করতে পারি, অথবা মানে অ্যান্সার চাইছে কসেকের মান চাইছে, তো তাহলে যেহেতু কসেকের সাথে ডাইরেক্ট বসানো যাচ্ছে, এই জন্য আর অন্য কাহিনী করার দরকার নাই। সাইন থিটা ইকুয়াল টু বলা আছে 5/√3, 5/13। তাহলে কসেক হচ্ছে এই সাইন ইকুয়াল টু হচ্ছে 1/cosec, 1/cosec হচ্ছে 5/13। তাহলে এটা যদি বিপরীতকরণ করি, আমরা বিপরীতকরণ করলে কসেক থিটা ইকুয়াল টু 13/5। এই 13/5 হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। আচ্ছা, এখন আসি এখানে সরাসরি সূত্র প্রয়োগ করা গেলে দেখে আমরা এইভাবে করলাম, কিন্তু এটা আরো সহজে করা যাবে যদি ভিন্ন টাইপের প্রশ্ন আসে। কিরকম দেখেন, 4 নম্বর প্রশ্নটা দেখেন। 4 নম্বর প্রশ্ন বলতেছে যে কট থিটা ইকুয়াল টু 5/12 হয়, তবে কসেক থিটা এর মান কত? তাহলে এই যে কট থিটা, এটা হচ্ছে 4 নম্বর, কট থিটা এর মান হচ্ছে কত? 5/12। এই যে কট থিটা, এটার একটা সূত্র আছে, কবরে ভূত অনেক। তার মানে কটের মান থাকলে ভূমি আর উচ্চতা, ভূমি বাই উচ্চতা। তার মানে এই 5 আর 12 যে আছে, এটা যদি আমরা একটা ত্রিভুজে বসাই, তাহলে ত্রিভুজের ভূমি হবে 5 আর উচ্চতা হবে 12। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ভূমি 5 উচ্চতা 12 হয়, সেই ত্রিভুজের অতিভুজ হয় 13। ত্রিভুজটা যেহেতু সমকোণী ত্রিভুজ। ও আচ্ছা, ত্রিকোণমিতি মানে হচ্ছে কি, এগুলো সবগুলো প্রশ্ন কিন্তু সমকোণী ত্রিভুজ রিলেটেড প্রশ্ন। আচ্ছা, অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে কসেক। তাহলে আমরা জানি যে এই যে কট থেকে, এখান থেকে আমরা আগে সাইনের মান আনবো। কেন সাইনের মান আনবো? কারণ সাইন থেকে আসলে পরবর্তী কসেকের মানটা উল্টাই দিলে হয়ে যাবে। তাহলে সাইনের মানটা কেন আনবো? কারণ যে সূত্রটা জানা পড়ে না, সাগরে লবণ অনেক। তাহলে সাইনের মান হচ্ছে লবণ অনেক, তার মানে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে 12 আর অতিভুজ হচ্ছে 13। খেয়াল করেন, অতিভুজ 13 আর লম্ব হচ্ছে 12। যেহেতু আমরা জানি, একটু আগে দেখছিলাম যে সাইন থিটার মান যেটা হয়, কসেক থিটার মান তার উল্টাটা হয়, মানে ফ্র্যাকশনটা উল্টা দিতে হয়। তাহলে কসেক থিটা এর মান হবে উপরে 13 নিচে 12। তাহলে এই প্র্যাকটিক্যাল সূত্রটার সাথে আপনারা একটা থেকে একটাতে জাম্প করতে পারেন, তারপরে সরাসরি সূত্র প্রয়োগ করে উল্টায় দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 13/12।
ওকে, নেক্সটে আসি। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে যে a ইকুয়াল টু 45 ডিগ্রি হলে 1 মাইনাস 10 স্কোয়ার a ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ার এর মান কত? এর জায়গায় 45 ডিগ্রি বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তানজিম জাবির, স্যার ত্রিকোণমিতি কি কাজে লাগে? ওকে, নাইস একটা প্রশ্ন করছেন, এই প্রশ্ন উত্তর দিব। রাজিবুল ইসলাম, মিনারের উচ্চতা, গাছ, মই সম্পর্কিত অঙ্ক করালে হবে। হ্যাঁ, ওগুলো তো সব থেকে ভালো করে করাবো, এগুলো জাস্ট প্রথমে কয়েকটা বেসিক দিয়ে দিতেছি। আচ্ছা, ওই মানের ওই প্রশ্নটাতে মানটা 45 ডিগ্রি, এই যে 10 স্কোয়ার 45 ডিগ্রি এ আছে না, এর মান যেহেতু 45 ডিগ্রি, তাহলে এর জায়গায় 45 ডিগ্রি বসাই দিবেন। 10 45 ডিগ্রির মান হচ্ছে 1 এর উপর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার, এইভাবে দিয়ে বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এগুলো পিডিএফ দেখলে আপনারা পারবেন। তাহলে আমরা এখান থেকে স্কিপ করি, পরেরটাতে আসি। আমরা আসি এখন 14 নম্বর প্রশ্নটা দেখবো। না 14 নম্বর দেন, ওগুলো স্কিপ করি। তানজিম জাবির, আপনার প্রশ্নটা অ্যান্সার সুন্দর করে দিব, সমস্যা নাই, জাস্ট একটু শেষের দিকে। ত্রিকোণমিতি প্র্যাকটিক্যালি কোথায় কাজে লাগে এটা দেখা দিব। ওকে, তাহলে 14 নম্বর প্রশ্ন বলছে যে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে সেক থিটা এর মান কত? তো দেখেন এখানে কিন্তু সেকের মান বাড়ি করতে বলছে। তাহলে সাইন আর কসের সাথে রিলেশন আছে tan এর, সেকের রিলেশন নাই, কিন্তু tan এর পরে সেকের রিলেশন আছে। এই জিনিসগুলো কিন্তু জানা থাকতে হবে, ঠিক আছে? এই জন্য আমরা শীটের শুরুতে যে সূত্রগুলো দিছি, সূত্রগুলো ভালো করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে 14 নম্বরে বলতেছে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা, তাহলে এটা সমান সমান আছে 7। তাহলে দেখেন এখানে এই সাইন আর কস দুইটা তো রাখা যাবে না, একটাকে ডিলিট করতে হবে। এটা করার সিস্টেম হচ্ছে যে প্লাস আর মাইনাস থাকলে যোজন বিয়োজন করতে হয়। কিরকম? এই যে সাইন থিটা প্লাস কস থিটা, তারপরে নিচেরটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, এটা হচ্ছে যোজন করলাম। আর বিয়োজন করলে কি হবে? উপরেরটাই আবার লিখতে হবে, তারপরে মাইনাস দিয়ে নিচেরটা, মাইনাস দিয়ে নিচেরটা মানে হচ্ছে এই মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস। এইভাবে করলে যেটা হবে যে এইখানের এই কস থিটা কাটা যাবে, আর এখানে সাইন থিটা কাটা যাবে, ইকুয়াল টু এই 7 প্লাস 1, 7 এর নিচে একটা 1 আছে, যোজন বিয়োজন বুঝেন তো সবাই? তাহলে উপরে হচ্ছে 2 সাইন থিটা আর নিচে হচ্ছে 2 কস থিটা, 2 কাটা, তাহলে ইকুয়াল টু হচ্ছে 7 আর 8 আর নিচে হচ্ছে 6। তাহলে দেখেন এটা কাটাকাটি করলে হচ্ছে 4/3। এই সাইন থিটা বাই কস থিটার ভ্যালু হচ্ছে, এর পরিবর্তে লেখা যায় tan থিটা ইকুয়াল টু 4/3। এখন tan এর সাথে সেকের রিলেশন নাই সরাসরি, tan এর যদি আমরা সূত্র ফেলাই তাহলে হবে কটের সূত্র 1/cot, কিন্তু এখানে প্রশ্নে মান বার করতে বলছে কার? মান বার করতে বলছে সেক থিটা এর। তাহলে tan থেকে সেক থিটাতে যাওয়ার একটা টেকনিক দেখেন। টেকনিক হচ্ছে যে একটা সূত্র আছে tan স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা। সরি, টেনটা সেকটা আগে, ওরা এগুলো করে নিতে হবে। সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রের সাথে দেখেন tan এর সাথে সেক আছে, তাহলে যে কোনো ভাবে আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করতে পারি তাহলে আমরা tan এর মান বসাই দিলে সেকের মানটা চলে আসবে। তাহলে দেখেন এখানে তো স্কয়ার দরকার, আমাদের আছে শুধু tan আছে। তাহলে এটাকে আমরা যদি স্কয়ার করতে চাই তাহলে উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু 4 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16/9। তাহলে এখন আমরা এই সূত্র প্রয়োগ করব যে আমরা জানি কি জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইটার মান বসাই দিব আমরা 16/9। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 16/9 ইকুয়াল টু হচ্ছে 1। এটা ওই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 16/9। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 9 আর 16 25/9। তাহলে শুধু সেকের মান যেহেতু চাইছে প্রশ্নে, তাহলে এইটা যে ওই পাশে রুট হয়ে যাবে।
রুট হয়ে গেলে হয়ে যাবে 25/9 রুট ইকুয়াল টু ±5/3। এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? মানে বীজগণিতের প্রশ্নের মতো, এখানে কিন্তু মজা খুঁজলে হবে না, হ্যাঁ হ্যাঁ, কোনটার পরে কোনটা চিন্তা করতে হবে এটা আসলে ডিপেন্ড করবে মানের উপর, ঠিক আছে? যে এটা কি কি দেওয়া আছে, আপনাকে বাইর করতে বলছে কি, কোন সূত্রে অ্যাপ্লাই করলে ওইটাতে যাওয়া যাবে, এই বিষয়গুলো ধারাবাহিকতা থাকতে হবে। আর এই জন্য কিন্তু আসলে বেশি দ্রুত পারার জন্য একটু প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস না থাকলে হঠাৎ করে দ্রুত পারা কঠিন হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আপনি এখানে সাইন প্লাস কস আর সাইন মাইনাস কস আছে, আপনি দেখা যাচ্ছে যে এখানে গুণ করতে পারেন, গুণ করলে কিন্তু টেনে আসবে না। এই জন্য টেনে আনার জন্য আপনার সাইন কসের একটা করে রেখে বাকিগুলো ডিলিট করার ব্যবস্থা করতে হবে। তাহলে 10 যখন আসবে আপনাকে সেক বাইর করতে হবে। তাহলে আপনার আছে হচ্ছে 10, তাহলে এখান থেকে তো আপনি কটে যাইতে পারবেন। 10 এর সূত্র 10 = 1/cot অথবা sin বাই cos। তো এখন আপনার যেহেতু সেকে যাইতে হবে, তাহলে 10 এর সাথে সেক আছে কোথায়? 10 এর সাথে সেক আছে এই সূত্র। এই যে দেখেন, আপনার যেটা লাগবে আর আপনার যেটা আছে এই দুটো সমন্বয় করে সূত্র ফেলতে হবে। ওকে, নেক্সট আসি। আর 2-3টা এরকম প্রশ্ন করে শেষ করে দিব, তারপর বাকিটাতে যাবো। 15 নম্বর প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা 42তম বিসিএস এর পিলিতে আসছে। ত্রিকোণমিতি কিন্তু বিসিএস এর সিলেবাসে নাই, তারপরেও কিন্তু আসে, আবার রিটেনে কিন্তু ভালোই আসে। তাই জন্য ফাঁকি দিয়ে লাভ নাই, পড়তে হবে। 15 নম্বর কি বলছে দেখেন, sec a + 10a = 5/2 হলে sec a - 10a = কত? তাহলে এটা কিন্তু খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে যেহেতু স্কোয়ারের আমরা একটা সূত্র জানি, এই যে এই সূত্রটা sec স্কোয়ার - 10 স্কোয়ার = 1, তাহলে এখান থেকে একটা প্লাস আর একটা মাইনাসের সূত্র কিন্তু ফেলানো যায়। তাহলে অনেকে আসলে ত্রিকোণমিতি ছেড়ে দিয়ে আসেন। আপনার কি ত্রিকোণমিতির জাহাজ হইতে হবে না, যে খুব সহজ সহজ বিষয়গুলো জানা থাকতে হবে, বেসিকটা। তাহলে এই যে 42 নম্বর প্রশ্নটা দেখেন, যে আমি তো ত্রিকোণমিতি পারি না, ত্রিকোণমিতি পড়ি নাই, অথচ দেখেন তো কত সহজ একটা প্রশ্ন। আমরা জানি 15তম প্রশ্ন, আমরা জানি কি জানি যে sec এই স্কোয়ার, কিন্তু দেখেন সূত্রটা হচ্ছে স্কোয়ার -10 স্কোয়ার a = হচ্ছে 1। এটা হচ্ছে একটা বেসিক সূত্র, 3টা স্কোয়ারওয়ালা সূত্র আছে, সেটা দেখে নিবেন। তাহলে এই সূত্র থেকে আমরা যদি সাজাই, আমাদের যেহেতু প্রশ্নে দেওয়া আছে এখানে কোনো সূত্র দেওয়া নাই, মানে সরি স্কোয়ার দেওয়া নাই, তাহলে আমরা এইটা a² - b² = a + b ইন্টু a - b, ওই পাশে 1 থেকে গেল। তাহলে দেখেন যে আমরা দেখতেছি কি যে এখানে, আচ্ছা এখানে তো হ্যাঁ, তাহলে প্রশ্ন দেওয়া আছে কি, প্রশ্ন দেওয়া আছে এইটার মান দেওয়া আছে, প্লাসটার মান দেওয়া আছে 5/2। তাহলে আমরা এখানে 5/2 ইন্টু sec a - 10a = 1, তাহলে এটা গুণ অবস্থায় আছে, এটা তো ওই পাশে চলে যায়, তাহলে উল্টে যাবে। উল্টে গেলে কি হবে, অতএব sec a - 10a = এই 2টা উপরে যাবে আর 5টা নিচে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। দেখেন এইটার মান বাড়ি করতে বলছে, এইটার মান দেওয়া আছে 5/2 আর এইটার মান কত সেটা বাড়ি করতে বলছে। আর প্রশ্নে আমরা সূত্র জানি এইটা। তাহলে এই প্রশ্নটা পারার জন্য কি এমন খুব বেশি জানার দরকার আছে? কিন্তু যারা মনে করেন যে না ত্রিকোণমিতি পড়বো না, ত্রিকোণমিতি বা সিলেবাসে নাই, এই টাইপের কথা বলে পরীক্ষার হল থেকে বাইরে হয়ে আসার পরে আপনি কি বলতে পারেন যে সিলেবাসে নাই কেন দিছেন? আমি যেটা বলতে চাচ্ছি, বেসিক জিনিসগুলো জানা থাকলে যতটুকু পারা যায় ততটুকু যেন পারতে হবে, মানে ততটুকু পারতে হবে আর কি। আচ্ছা ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2/5 এই প্রশ্নের। তাহলে আসি আমরা 16 নম্বর প্রশ্নের অ্যান্সার করবো। 16 নম্বর প্রশ্নটা দেখেন, সবাই কি বুঝছেন এই প্রশ্নটা? এটা লাস্ট ওয়ান, তারপরে আমরা খুঁটির অঙ্কগুলো করবো। পিডিএফ তো ভুল, এইটা না, মানে পিডিএফ তো ত্রিকোণমিতির পিডিএফ তো দিছি আপনাদের প্রাইমারি গ্রুপে, ত্রিকোণমিতির পিডিএফ তো দিলাম একটু আগে। ও গুগল ড্রাইভের পিডিএফটা মিস্টেক হচ্ছে নাকি আমার দেখি নাই, যাই হোক নিচের পিডিএফটা ঠিক ছিল। ওকে, সমস্যা নাই, কোনো সমস্যা হলে আবার ক্লিয়ার করে দেওয়া হবে, ক্লাস করেন। আচ্ছা নেক্সট আসি। তাহলে 16 নম্বর কি বলছে, ইফ sin a + sin² a = 1 দেন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন cos² a + cos⁴ = কত?
তাহলে এখানে সাইনে থেকে কসেতে যাইতে হবে। সাইন আর কসের রিলেশনটা কোথায় আছে স্কোয়ারের ক্ষেত্রে? খেয়াল করেন, সাইন ইকুয়াল হচ্ছে 1/কসেক, কিন্তু আমাদের তো প্রশ্নে কসেকের দরকার নাই, আমাদের প্রশ্নে মান চাইছে কসের। তাহলে আমরা দেওয়া আছে মান সাইনের আর যাইতে হবে কসে, তাহলে কিভাবে যাব? এইভাবে যাব যে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার এ আর থিটা একই জিনিস, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে একটা সূত্র। তাহলে এখান থেকে দেখেন, যদি আমরা শুধু সাইন স্কোয়ার এর মান বাইর করতে চাই, তাহলে এটা সমান সমান লেখা যায় 1/কস স্কোয়ার এ, মানে এটা যে ওই পাশে প্লাস হয়ে যাবে 1+। তাহলে আমরা আসি, অথবা এইখানে আবার এইটাকে যদি আমরা ওই পাশে দিতে চাই, আচ্ছা এটা প্রশ্নটা মানটা দেখি আগে। এটা তো প্লাসের সূত্র, হ্যাঁ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার, এখানে এই সূত্রটা কিন্তু অনেক কটা সূত্র বানানো যাবে। কিভাবে দেখেন, শুধু সাইনের মান যদি আমরা স্কোয়ারের মান যদি বসাইতে চাই, তাহলে 1 - কস স্কোয়ার এ হবে, অথবা শুধু কস স্কোয়ার এর মান যদি বসাইতে চাই, তাহলে 1 - সাইন স্কোয়ার এ বসানো যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এখান থেকে আমরা পরে কাজে লাগাবো। আমাদের মান দেওয়া আছে কি কি, আমাদের প্রশ্নে বলা আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখেন যে আমাদের যেহেতু স্কোয়ারের সাথে লিঙ্ক আছে, তাহলে স্কোয়ারটা আমরা রাখি, স্কোয়ারটা রেখে 1, সরি স্কোয়ারের জন্য সূত্র ফেলতে হবে, ঠিক আছে। শুধু সাইনের মান বসানো যায় কি, এখানে 1ও যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা সাইন এ সমান সমান 1 - সাইন স্কোয়ার এ। এই যে এই সাইনটাকে এক পাশে রাখলাম আর এইটাকে ওই পাশে নিয়ে গেলাম। ওই পাশে নিয়ে গেলে দেখেন তো এইটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি না, কস স্কোয়ার, মানে এই 1টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কস স্কোয়ার এ সমান সমান 1 - সাইন স্কোয়ার এ। মানে এই সূত্রটা থেকে কিন্তু অনেক কিছু বানানো যায়। তাহলে আমরা আমাদের যে মান দেওয়া আছে প্রশ্নে, এখানে এই মানের জায়গায় আমরা কস স্কোয়ার বসাইতে পারি। তাহলে সাইন এ সমান সমান কস স্কোয়ার এ, এটা হচ্ছে সাইন এ এর মান, ইকুয়াল হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, তাহলে কি হচ্ছে একটা, সেটা হচ্ছে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল হচ্ছে সাইন স্কোয়ার এ। দুই পাশাকে বর্গ করে নিলাম। তাহলে আমরা এখানে দুইটা ক্লু পাইলাম, একটা হচ্ছে cos স্কোয়ার এর পরিবর্তে আমরা বসাইতে পারবো সাইন এ, আর cos টু দি পাওয়ার 4 এর পরিবর্তে বসাইতে পারবো সাইন স্কোয়ার এ। এখন আমাদের কি বার করতে বলছে, বলছে cos স্কোয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4 এর মানটা কত, এটা বার করতে হবে। এখন এখানে তো অনেকগুলো মানে আমরা পাইছি, এইখানে cos স্কোয়ার 4 এর মান হচ্ছে সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা আসি, cos স্কোয়ার টু দি পাওয়ার 4a ইকুয়াল টু, এই সাইন স্কোয়ার আছে না, এটাকে কসে কনভার্ট করতে হবে। তাহলে আমরা তো এখান থেকে কসে কনভার্ট করতে পারি, এইটা সমান সমান কি লিখতে পারি, 1 - cos স্কোয়ার এ, তাহলে ইকুয়াল টু 1 - cos স্কোয়ার এ। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস হচ্ছে এখান থেকে cos টু দি পাওয়ার cos স্কোয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4 এ ইকুয়াল টু এই 1, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে। cos স্কোয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। আচ্ছা, এখানে একটা টার্নিং পয়েন্ট দেখা দিই, এই যে সাইন স্কোয়ার এ ইকুয়াল টু cos টু দি পাওয়ার 4, এইটা হলো না। এখন আমরা এই cos টু দি পাওয়ার 4, আমাদের প্রশ্নে মান চাইছে কি, প্রশ্নে মান চাইছে এইটা। তাহলে আমাদের হাতে আছে cos টু দি পাওয়ার 4, তাহলে আমাদের cos স্কোয়ার এ দরকার। এখন এই সাইন স্কোয়ার এটাকে কি করলে cos স্কোয়ার এ আসবে, এই দেখেন সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল টু 1, তাহলে শুধু সাইন স্কোয়ার এ সমান সমান 1 - cos স্কোয়ার এ। এই কথাটা লিখছি আমরা যে cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এই 1 - cos স্কোয়ার এ। এই সাইন স্কোয়ার এর পরিবর্তে 1 - cos স্কোয়ার এ। তাহলে cos স্কোয়ার এটাকে আবার এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে cos স্কোয়ার এ প্লাস হয়ে গেল cos টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। মানে এগুলোর মূল খেলা হচ্ছে যেটা মান দেওয়া থাকবে ওটা সাজানোর জন্য যেভাবে সূত্র ফালানো যায়। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত ক্লোজ করলাম। এখন আমরা আসি শীর্ষবিন্দু, পাদবিন্দু, ভূতলস্থ বিন্দু, উন্নতি কোণ, অবনতি কোণ, এই প্রশ্নগুলো নিয়ে কাজ করব। মামা স্ক্রিনের প্রশ্ন আর আমার প্রশ্ন মিলে না, মানে আপনি 16 নম্বর প্রশ্ন এসেছে। আপনি কি সিরিয়াল ঠিক করছেন নাকি, না পরের পিডিএফটা থেকে নিতেছেন? পরের পিডিএফটা থেকে নিতেছেন? প্রশ্ন মিলছে না। 16 নম্বর প্রশ্ন আমি এতক্ষণ ধরে কি করাচ্ছি, আপনি কি স্যার এই 16 নম্বর কথা বলেন।
না, আপনি আমাকে ফাইলটা বাড়ি করে দেখান দ্রুত। দেন, আমাকে দেন, আমাকে দেন। এটা না, ওইটা ফাইল না, এটা ফাইল। এটা যে খায়রুল বেসিক না দেখা আছে, এটা না, এটা আপনার পরে দিলাম শুধু চিত্র নিয়ে কাজ সেরা। এইটা এইটা শোনা এক পাশে ঠিক করতে রাখবো, সে তো কটা অঙ্ক এইভাবে ভুলে লোক। হ্যাঁ, এলামেলা পড়বেন তো একটা লিমিট। আচ্ছা, আমরা এটা আপলোড দেওয়ার সময় 15-16টা ঠিক করে দিব, সমস্যা নেই। আপনি একবার আমার কথা শুনলে তো এটা বুঝতে পারতেন যে কি হচ্ছে। আপনারা 15 নম্বর প্রশ্ন মিলে নাই, তো 15 নম্বর প্রশ্ন বলবেন না যে 15 নম্বর প্রশ্নটা মিলে নাই। দুইটা ফাইল পাশাপাশি ছিল দেখে মিস্টেক হয়ে গেছে, সমস্যা নাই, আমরা ঠিক করে দিতেছি। যাই হোক, আমরা এই ক্লাসটা আবার এডিট করে আপলোড দিয়ে দিব, তো তখন সমস্যা হবে না। 15 নম্বর জায়গায় 15 নম্বর প্রশ্নই পাবেন। ওকে, তাহলে আসি আমরা যে কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট করবেন। এখন আমরা করবো 17 নম্বর প্রশ্ন। ভূমির বিপরীত কৌণিক বিন্দুই হচ্ছে শীর্ষবিন্দু। আচ্ছা, শীর্ষবিন্দু এগুলো সম্বন্ধে একটু বোঝাই। ধরেন আছে যে আমরা ত্রিভুজের ক্লাসে দেখছিলাম যে এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে ভূমি। এটা যদি ভূমি হয়, ধরেন হচ্ছে এ বি সি, এই বিসি কে যদি আমরা ভূমি টার্গেট করি, তাহলে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে এটা। আবার খেয়াল করেন যে সবসময় শীর্ষবিন্দু মানে উপরের দিকে থাকে, বিষয়টা এরকম না। শীর্ষবিন্দু অন্য পাশেও থাকতে পারে। এটাকে যদি ভূমি কল্পনা করি, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে? আচ্ছা, শীর্ষবিন্দু হতে ভূমির সাথে লম্বভাবে রেখা আঁকলে যেটা ছেদ করে, ধরছে এটা যদি করে এইখানে যে বিন্দুটা আছে, এটার নাম হচ্ছে পাদবিন্দু। এটা ডিফিনেশন গুলো শুরুতে প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, ভূমিতে যে সব বিন্দু থাকে তাদেরকে বলা হয় ভূতলস্থ বিন্দু। এই যে এটা হচ্ছে যদি ভূমি, মানে এগুলো না আপনাদের এই লেখে ডেফিনেশন যে দেওয়ার দরকার, এটা আমাদের শীটে দেওয়া আছে। আপনারা যা শুধু শীটের সাথে এই ডেফিনেশনের শর্ত মানে চিত্রটা একটু বোঝেন তাহলে হবে। এই যে বিন্দুতে ছেদ করে, শীর্ষবিন্দু থেকে ভূমিতে যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে যে বিন্দুতে ছেদ করে এইটার নাম হচ্ছে পাদবিন্দু। আর বলে না ভূতলস্থ কোন বিন্দুতে, ভূতলস্থ মানে এই ভূমিতে এই যে সরল রেখাটা আছে, এগুলা তো একটার পর একটা বিন্দু আছে, তাহলে এখানে যে কোনো বিন্দুকে নিলেই ওটাকে বলা হচ্ছে ভূতলস্থ বিন্দু। আর উন্নতি কোণ মানে হচ্ছে ভূমি থেকে শীর্ষবিন্দু বরাবর যে কোণটা যায় উপরের দিকে যায়, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, মানে উন্নতি কোণ। শূন্য অবস্থিত কোনো বিন্দু ভূমিতে অবস্থিত কোনো বিন্দুর সাপেক্ষে ভূমিতে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় উন্নতি কোণ। মানে এই যে উপরের দিকে যদি যায়, তাহলে এই যে এখানে যে কোণটা তৈরি হবে এটার নাম হচ্ছে উন্নতি কোণ। আচ্ছা, তাহলে অবনতি কোণ কোনটা? অবনতি কোণ মানে হচ্ছে ডেফিনেশন তো আছে, শূন্য অবস্থিত কোনো বিন্দু ভূমির সমান্তরাল সরলরেখা সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। বিষয়টা এরকম, এই যে ভূমি একটা রেখা আছে না, এরকম একটা সমান্তরাল সরলরেখা উপরের দিকে হলো, এই উপরের দিকে সরলরেখাটা থেকে কোনো কোণ যদি নিচের দিকে নেমে আসে, তাহলে এই নেমে আসা কোণটাকে বলা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আসি 17 নম্বর প্রশ্ন। দেখেন, এখানে হচ্ছে আমরা এখন ওই খুঁটির অঙ্কগুলো করবো, সমস্যা নেই। 17 নম্বর প্রশ্ন। আপনার তো প্রশ্ন শুরুই করি না, আবার প্রশ্ন মিলে না কেন? 17 নম্বর প্রশ্ন, ঠিক আছে। একটা 13 মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা আছে। মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়ালে স্পর্শ করেছে? আচ্ছা, দেখেন, একটা 13 মিটার লম্বা মই দেয়ালে হেলান দিয়ে রাখা আছে। তাহলে হচ্ছে এই যে একটা মই, এটা দেয়ালে হেলান দিয়ে রাখা আছে। দেয়ালটা কোথায়? এই যে এটা দেওয়াল। আচ্ছা, তাহলে এটা যেহেতু ভূমি, এই যে ভূমি, তার মানে ত্রিকোণমিতি দেখবেন সবসময় সমকোণী ত্রিভুজ তৈরি হবে। ত্রিকোণমিতি মানে 3 কোণ নিয়ে হিসাব না, 3 কোণ মানে কোন 3 কোণ, যার তারে 3 কোণ না, সমকোণী ত্রিভুজের 3 কোণ।
তাহলে এখানে বলছে যে 13 মিটার লম্বা একটা মই দেয়ালে হেলান দিয়ে রাখা আছে, মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে আছে। তার মানে এই যে মইটা, এই মইটা হচ্ছে এই যে দেয়ালটা থেকে 5 মিটার দূরে আছে, তাহলে এটা হচ্ছে 5 মিটার। মইটির অপর প্রান্ত ভূমি হতে কত উচ্চতায় দেয়ালে স্পর্শ করছে, মানে এটা একটা অনেক বড় দেয়াল, কিন্তু এখানে যেখানে স্পর্শ করছে ওই স্পর্শ জায়গা থেকে কত দূরে, নিচ থেকে ভূমি থেকে কত দূরে। তাহলে আমরা দেখেই বুঝতেছি যে এটা একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13, তাহলে লম্ব হবে 12। এটা আমরা ওই ত্রিভুজের ক্লাসে দেখাই দিয়েছিলাম 5, 12, 13 হিসাবে। অথবা এই যে আমরা পিথাগোরাসের সূত্র জানি না, যে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এর উপর যদি রুট ওভার দেওয়া যায় তাহলে এটা চলে আসবে লম্ব স্কোয়ার। তাহলে 169 মাইনাস 25 এটা সমান সমান 144, এর উপর রুট ওভার সমান সমান 12। তাহলে 12 হচ্ছে এই প্রশ্নের আনসার। আচ্ছা, এগুলো সিম্পল প্রশ্ন, এই জন্য একটু দ্রুত করাই দিলাম। হ্যাঁ, আরো প্রশ্ন করাবো। 18 নম্বর প্রশ্নটা দেখেন। 18 নম্বর প্রশ্ন কি বলতেছে, যে 20 মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খারাপ ভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। সিম্পল একটা প্রশ্ন, কিন্তু বোঝার আছে। দেখেন, বিশ মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খাড়া ভাবে আছে, মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। তাহলে 20 মিটার হচ্ছে একটা মই, এটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালের খাড়া ভাবে আছে একটা মই, তাহলে দেয়ালের সাথে মইটা আছে, তার মানে মইটা 20 হলে দেয়ালটা 20। আচ্ছা, দেয়ালটা মানে মইটা হচ্ছে 20 মিটার লম্বা, আর দেয়ালটা কত এটা জানি না। হচ্ছে মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নামে যাবে। তার মানে এই মইটাকে আমরা একটু পিছনের দিকে এইভাবে সরাই নিয়ে আসবো। সরাই নিয়ে আসলে এই উপরের এই মইটা যে উপরে লেগে আছে দেয়ালের সাথে, এখানে তো আর থাকবে না, কারণ এটা তো নিচে, এটা সরাই নেওয়ার কারণে এই মইটা নিচে নেমে যাবে। নিচে নেমে মনে করেন এইভাবে সরে আসলো, এটা হচ্ছে মইটা। এই 20 মিটারে আছে, কারণ মইটা আগে 20 ছিল, সরাই নিয়ে আসলেও তো 20 আছে, কিন্তু এইটা এখন হেলে আছে। হেলে থাকার কারণে উপর থেকে দেওয়ালটা যে আগে যেখানে লাগছিল তার থেকে 4 মিটার নিচে নেমে যাবে। তাহলে খেয়াল করেন তো, যখন লম্বালম্বি ছিল তখন এই দেওয়ালটাও 20 মিটার ছিল, কিন্তু যখন 4 মিটার নিচে নেমে গেছে, তাহলে যে যতটুকু উপরে লাগছে ভূমি থেকে যত উপরে, সেটার কত, সেটা হচ্ছে এই 20 থেকে 4 বাদ দিলে 16। তার মানে নাম দেই আমরা, এ বি হচ্ছে দেয়াল আর বিসি হচ্ছে মই। তাহলে এই যে এই বিডি সিডি হচ্ছে মই, তাহলে এই বিডি ইকুয়াল টু এবি মাইনাস এডি। তাহলে এবি যেহেতু 20 আর এডি যেহেতু 4, তাহলে বিডি সমান সমান 16 হবে। আর এই সিডি আর এবি কিন্তু সমান সমান, কারণ এটা তো যখন লম্বালম্বি ছিল তখন 20 ছিল, তাহলে 16 আর 20, তাহলে এটা কত হবে ভূমিটা হচ্ছে হবে অতিভুজ আর ভূমি লম্ব বাদ দিলে, তাহলে রুট ওভার 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। তার মানে 400 থেকে 256 বাদ দিলে থাকবে কত, 144, এর উপর রুট ওভার মানে 12, তাহলে এখানে হচ্ছে 12। তাহলে এটা ভূমি থেকে মইটা 12 মিটার সরাই নিয়ে আসলে উপরে 4 মিটার নিচে 16 মিটার উপরে মইটা ভূমি দেয়ালটাকে টাচ করবে। আর এটা শর্টকাট করার টেকনিক কি, শর্টকাট করার টেকনিক 16 আর 12 যেহেতু পাইছি আমরা, তাহলে 16 আর 20 যেহেতু পাইছি, তাহলে আমরা জানি 3:4:5 এই রেশিও আকারে প্রতিটা রেশিওকে 4 দিয়ে গুণ করলে 4 × 5 = 20, 4 × 16, তাহলে 3 × 4 = 12। এই যে 12, এইভাবে আনসার হয়। এটা তো যারা নতুন দেখতেছেন তারা বুঝবেন না, কিন্তু ত্রিভুজের ক্লাস করলে অটোমেটিক্যালি বোঝার কথা। ঠিক আছে, ওকে, আশা করি এই পর্যন্ত বুঝছেন। তাহলে এই টাইপের অঙ্কগুলো বাদ দিয়ে আমরা এখন মিনারের প্রশ্নগুলোতে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট আপনাদের ধরাই দিব, এটা খুবই কাজে লাগবে এবং এই টেকনিকটা আপনারা কাজে লাগাইতে পারেন। ঠিক আছে, আমি জানি এই প্রশ্নগুলোর জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, বাট যাতে আপনারা পরবর্তী কোনো দোষারোপ করতে না পারেন এই জন্য এতক্ষণ ধরে বেসিক জিনিসগুলো একটু দেখাই দিলাম, যেগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই খুঁটি ভাঙ্গার অঙ্কগুলা বা মিনারের পাদদেশে এই টাইপের অঙ্কগুলো করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো করার আগে আপনারা দেখেন 21 নম্বর প্রশ্নটা একটু দেখেন। বলছি, একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত?
তাহলে এই যে প্রশ্নটা, এটা আমরা কি কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা আগে একটা চিত্র আট করি। দেখেন সিরিয়াসলি, 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নের চিত্রটা হচ্ছে, ঠিক আছে না, একটা তাল গাছের পাদবিন্দু হচ্ছে 10 মিটার দূরবর্তী স্থান থেকে গাছটি, তাহলে একটা তাল গাছের পাদবিন্দু কোনটা? এই যে ভূমিতে যেখানে টাচ করে সেটা হচ্ছে পাদবিন্দু। এটা তো শুধু দেখা দিলাম, লম্বভাবে টাচ করে যেটা পাদবিন্দু হচ্ছে 10 মিটার দূরবর্তী স্থান থেকে। তাহলে পাদবিন্দু থেকে 10 মিটার দূরবর্তী স্থান, এই যে এটা হচ্ছে 10 মিটার দূরে একটা স্থান। এটা থেকে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে শীর্ষবিন্দু হচ্ছে এটা, তাহলে এটাকে যদি আমরা উন্নতি কোণ উপরের দিকে টাচ করি, তাহলে এইখানে যে কোণটা তৈরি হবে এটা হচ্ছে 60 ডিগ্রি। টার্মগুলো না বুঝলে কিন্তু এলোমেলো লাগবে। তাহলে আমরা বলছি গাছটির উচ্চতা কত? গাছ তো হচ্ছে এটা, তাহলে নাম দেই এ বি হচ্ছে তাল গাছ, বিসি হচ্ছে ভূমির দৈর্ঘ্য, আর সিএসি হচ্ছে অতিভুজ। তাহলে দেখেন তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এই সমকোণী ত্রিভুজের এই যে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এইটার মান বাড়ি করতে হবে, তাই না? আচ্ছা, আমরা এটা শর্টকাটও শিখবো কিন্তু বিস্তারিত শিখবো আগে। এখন আসি, তাজিম জাবির নামে একজন, তাজিম জাবির প্রশ্ন করছিলেন যে আসলে ত্রিকোণমিতির প্র্যাকটিক্যালটা কি। এই প্র্যাকটিক্যালটা এখন শুনেন। সাধারণত আমরা যখন সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করছিলাম বা পিথাগোরাসের নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা দেখছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু এর মান দেওয়া থাকলে 3 নাম্বার বাহুটার মান বাড়ি করা যায়। তার মানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এটা বাড়ি করা যাবে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এটা বাড়ি করা যাবে। অর্থাৎ যে কোনো দুইটা বাহু থাকলে তৃতীয় বাহুটার মান বাড়ি করা যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটা বাহু দেওয়া আছে আর অন্য কোনো বাহু দেওয়া নেই। তাহলে একটা বাহুর সাপেক্ষে আপনি যদি আরেকটা বাহু বাড়ি করতে চান, তাহলে এই ক্ষেত্রে আপনার একটা কোণের মান দরকার হবে। আপনি যদি একটা কোণের মান জানতে পারেন, তাহলে ওই কোণটার সাপেক্ষে আপনি অন্য বাহুটা কত বড় হবে সেটা বলতে পারবেন। এটার লজিকটার প্র্যাকটিক্যাল ব্যাখ্যাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, তাহলে খুব ইন্টারেস্টিং ভাবে মনে হবে। কিরকম দেখেন, যে ধরেন আপনি খুব সিরিয়াসলি মনোযোগ দেন, এটা কাজে লাগবে। ধরেন আছে যে আপনার এটা ধরেন ভূমি নিয়ে কোনো কাজ নাই। এখন এই যে আপনার এইটা হচ্ছে একটা খুঁটি, সিরিয়াসলি খেয়াল করেন, এখানে খুঁটি, এই খুঁটিটা কতটুকু লম্বা আমি জানি না, কিন্তু আমি জানি যে এই যে এইখান থেকে 5 মিটার দূরে, সিরিয়াসলি খেয়াল করেন, 5 মিটার দূরে, তাহলে এই পাদবিন্দু থেকে 5 মিটার দূরে একটা সুতা টান দেওয়া হলো এই খুঁটির মাথা থেকে, এবং এই খুঁটিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো। এই সুতা আর এই ভূমিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলো। তার মানে এইখানে যদি একটা সুতা টান দেওয়া হয় গাছটার মাথা থেকে, তাহলে এই সুতাটা আর ভূমিটায় 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে খেয়াল করেন তো, এই 5 মিটার দূরত্বে যে গাছটা আছে, এই গাছটার খুঁটিটা এরকম লম্বা মনে করেন। তাহলে এই 60 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এই যে সুতাটার দৈর্ঘ্যটা, এটা কি যেখানে সেখানে টাচ করতে পারে নাকি নির্দিষ্ট 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে নির্দিষ্ট একটা জায়গায় টাচ করবে? আবার ধরেন একটু দূরে গেলেন, দূরে যে এইখান থেকে ধরেন আছে সুতার শীর্ষবিন্দু টান দিলেন, তখনও কিন্তু আপনার এই যে এইভাবে দিলেন, এখানে কিন্তু 30 ডিগ্রি কোণ তৈরি হলো। তার মানে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, যে আপনার শুধু এই 5 মিটার কথাটা জানা আছে, আর কোনো কিছু জানা নাই, কিন্তু 60 ডিগ্রি অ্যাঙ্গেল জানা আছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেল জানা থাকলে এই সুতাটা যে জায়গায় লাগবে, ভূমি থেকে তার দূরত্ব কত এটা বাইর করা যাবে। এইখানে পিথাগোরাসের যে দুইটা বাহুর পরিমাণ জানার দরকার আছে, ওইটা দরকার হবে না যদি আপনি অ্যাঙ্গেলটা জানেন। একইভাবে খেয়াল করেন যে আপনি যদি এই রেখাটা একটু দূরে নিয়ে যান, মানে 20 মিটার দূরে, 20 মিটার দূর থেকে যদি সুতাটা টানেন, তাহলে এই সুতাটা যে নির্দিষ্ট একটা জায়গা লাগবে, তাহলে ওই নির্দিষ্ট জায়গায় কত দূরে অবস্থিত এটা আমাদের খুব সহজে বাইর করা যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাঙ্গেলের সাপেক্ষে এই যে বাহুর মান বাইর করার যে বিষয়টা, এটাই কিন্তু ত্রিকোণমিতির মূল থিম। কোথায় কোথায় এগুলা কাজে লাগে, ঠিক আছে না? আচ্ছা, খুবই সিরিয়াসলি খেয়াল করেন। প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই। ধরা আছে বিমানবন্দর থেকে একটা বিমান উড়ে যাচ্ছে, এখন সামনে একটা 10 তলা বিল্ডিং আছে। এই বিমানটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে ওই 10 তলা বিল্ডিং এর মাথায় ধাক্কা খাবে না, এইটা কিসের সাপেক্ষে বার করবে?
অবশ্যই ক্যালকুলেশনের সাপেক্ষে। কিভাবে? যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে বিমানবন্দর থেকে বিমানটা উড়া শুরু করবে, এটা হচ্ছে 10 তলা বিল্ডিং, ঠিক আছে? আচ্ছা, এখন বিমানটা এইখানে বিমানটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উড়ে, তাহলে সে যদি এখানে উড়ে এখান থেকে উড়া শুরু করে, তাহলে কিন্তু সে এই ছাদে মাথা যে ধাক্কা লেগে যাবে, ঠিক আছে? তাহলে বিমানটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে না উড়ে এইখান থেকে যদি সে উড়া শুরু করে, তাহলে 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি থেকে বেশি ডিগ্রি অ্যাঙ্গেল করে উঠতে হবে। তাহলে কি হবে? তাহলে সে এইভাবে উঁচা করে যে চলে যেতে পারবে। আরো অনেক অনেক ব্যবহার আছে, আসলে এত বেশি গল্প করতে গেলে সময় নষ্ট হবে। জাস্ট প্র্যাকটিক্যালি একটু মনে রাখবেন যে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, ধরেন আছে যে আপনার বাসায় একটা সিঁড়ি আছে, এখন এই সিঁড়ির নিচে আপনি একটা ঘর বানাবেন, কিন্তু এখানে আপনি একটা কাঁচের গ্লাস দিবেন আর কি। এখন এই কাঁচের গ্লাসটা এইভাবে বাঁকা হবে, আবার এইভাবে হবে, হ্যাঁ? তাহলে ধরেন আছে আপনি এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ বানিয়ে নিলেন। এখন এই গ্লাসটা কতটুকু গ্লাস লাগবে, এইটা ডিপেন্ড করবে আপনার এই সিঁড়িটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। মানে এই অ্যাঙ্গেলের সাথে সাপেক্ষে দৈর্ঘ্য প্রস্তর যে হিসাবটা, এইটা ত্রিকোণমিতির মাধ্যমে খুব সহজে বাড়ি করা যাবে, ঠিক আছে? ওকে, পয়েন্টটা কি ধরতে পারছেন সবাই? আসি তাহলে আমাদের মূল থিমটা কি। আমরা মূল থিম যেটা দেখবো, যে এই যে দেখেন আমাদের প্রশ্নের মধ্যে শুধু ভূমি দেওয়া আছে আর একটা কোণ দেওয়া আছে, আর দুইটা বাহুর কোনোটাই দেওয়া নাই। আমরা এখান থেকে আরেকটা বাহু বার করতে পারবো কিভাবে? যে এটা দেওয়া আছে আমাদের ভূমি আর আমাদের লাগবে লম্ব। তাহলে এখন দেখেন যে আমাদের যে সূত্র আছে, যে লম্ব আর ভূমি থাকলে কি হয়, টেরা লম্বা ভূত বলে না? টেরা লম্বা ভূত মানে হচ্ছে টেনের সূত্র। তাহলে 60 ডিগ্রি কোণ, তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল টু এই যে লম্ব বাই ভূমি, তার মানে এ বি বাই 10। এই পয়েন্টটা ধরতে পারছেন কিনা বলেন? এই তো তানজিম জাবির, বুঝছি স্যার, ওকে নাইস, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে √60 ডিগ্রি মান হচ্ছে √3, 10 60 মান √3 ইকুয়াল টু এ বি বাই 10। তাহলে আর গুণ করলে এ বি ইকুয়াল টু 10√3। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। দশমিক বসানোর প্রয়োজন হলে দশমিকটা বসায় দিবেন। √3 দেখেন, দশমিক মান মনে রাখতে চাইলে এই √2 এর মান 1.41 আর √3 এর মান 1.73, এই দুটা মনে রাখবেন। এই দুটা প্রায় সময় আপনাদের দরকার হবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা আসি প্রশ্ন সমাধান করবো এখন। আচ্ছা, এই যে প্রশ্ন এইভাবে করলাম না, এতগুলা মান টান বসাবসি, এগুলো কিছুই লাগবে না, একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আমরা দেখবো। খেয়াল করেন, যেটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি ওয়ালা কোণ হয়, এটা তো 60 ডিগ্রি দেওয়াই আছে, আর এটা 90 ডিগ্রি ফিক্সড। কারণ যে আমরা যে ত্রিভুজগুলো নিয়ে ডিল করবো এখানে ত্রিকোণমিতিতে, সবগুলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ দেওয়া থাকলে সবগুলো কোণে বাড়ি করা সম্ভব। কেন? কারণ সমকোণটা তো দেওয়া আছে। উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানকার কোণটা হবে 30 ডিগ্রি। তাহলে দেখেন তো তিনটা কোণ দেওয়া আছে না? আচ্ছা, যদি বলতে এখানে 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি হতো। যদি বলতে এখানে 30 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি হতো। তার মানে একটা কোণের পরিমাণ দেওয়া মানেই তিনটা কোণের মান বের করে ফেলা। এখন আসি, কস হলো না কেন? কসের বিষয়টা দেখাবো। আচ্ছা, এখানে কেন কস হলো না কারণ বলি। ধরেন আছে যে টেরা লম্বা ভূত না, কবরে ভূত অনেক। সিরিয়াসলি খেয়াল করেন, এই যে কসের যে সূত্র প্রয়োগ করতে গেলে কি লাগবে, কবরে ভূত অনেক, তার মানে ভূমি আর অতিভুজ লাগবে। এখানে আপনার দেওয়া আছে ভূমি, আর আপনার বাইর করতে হবে লম্ব। তার মানে আপনার এই দুইটা নিয়ে কাজ, এই অতিভুজ নিয়ে আপনার কোনো কাজ নাই। কিন্তু আপনি যদি কসের সূত্র প্রয়োগ করতে যাইতেন, তাহলে আপনাকে এই ভূত আর অতিভুজ, মানে অতিভুজ ডিভাইডেড ভূমি, না সরি, ভূমি ডিভাইডেড অতিভুজ, এই যে এটা আসতো। এটা তো আপনার কনসার্ন না, আপনার তো অতিভুজ বাইর করতে বলে নাই। তাহলে এই যে আমাদের বারবার যে দুইটা কুলু দরকার, এই দুটা কুলু কি প্রশ্নে দেওয়া থাকবে? না, প্রশ্নে কিন্তু দুইটা কুলু দেওয়া থাকবে না। প্রশ্নে দেওয়া থাকবে একটা কুলু, আর আরেকটা কুলু আপনাকে বাইর করতে হবে। যেটা বাইর করতে হবে আর যেটা দেওয়া আছে, এই দুইটার সাপেক্ষে সূত্র প্রয়োগ করতে হবে। আশা করি পয়েন্টটা ধরতে পারছেন। আরো কথা বলবো, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, শুরু করি। এখন
আসি আমরা খুব একটা ইন্টারেস্টিং টেকনিক দেখবো। এই প্রশ্নের অ্যান্সার 10√3 না, এটা কয়েক সেকেন্ডে পারবেন। এরকম কোন ধরনের সূত্র, কোনো সাইন কসের কনফিউশন লাগবে না। কিরকম, আপনাদের শীটের মধ্যে দেখবেন একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টটা একটু দেখেন। চার্টটা হচ্ছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি রেশিওওয়ালা কোণ, আর হচ্ছে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি মানে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এই কোণ। এই দুই ভাবে যদি কোণ থাকে তাহলে দুইটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমি এগুলো দেখাই দিছিলাম। সেটা হচ্ছে যে এইখানে x√3x আর হচ্ছে 2x, এইখানে বাহুর দৈর্ঘ্যগুলা মানে এই 30, 60 আর 90 এই অনুপাতে যদি কোণের পরিমাণ হয় তাহলে তাদের বাহুগুলা বিপরীত বাহুগুলার